দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। একে একে ঢাকায় মার্কিন কূটনীতিক দলের সব সদস্য, কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। ব্যবসায়ীদের সাথে কথা বললেন আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় মনে করেন উপদেষ্টা সাখাওয়াত। ইসি গঠনে যোগ্যদের বাছাইয়ের পাশাপাশি নতুন আইনের পরামর্শ। নির্বাচনী ব্যবস্থাকে পক্ষে নেওয়ার চেষ্টা সেটা অনেকটা কম। নির্বাচন কমিশন গঠন করা ঘুরতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র জনতার ঐক্য ধরে রাখার তাগিদ। বিপ্লবের চেতনা ধারণ করে সব কালো আইন বাতিলের দাবি। সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। ফের ভাঙচুর হলে গার্মেন্টস বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর। কাল থেকে সব কারখানা খোলা রাখার আহ্বান উপদেষ্টাদের। মানা হবে শ্রমিকদের ন্যায্য দাবি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি 4 দিনের রিমান্ডে। রাজশাহীতে ছাত্র আন্দোলনে 2 হাতে গুলি করা যুবলীগ নেতা রুবেল গ্রেফতার। ভারত সফরের আগে বৃষ্টিতে শেষ অনুশীলন করা হলো না টেস্ট ক্রিকেটারদের। ফুটবল নিয়ে রিশাদ নাইমদের খুনসুটি। দর্শক, এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। শিরোনামে বলছিলাম, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম সফর ঢাকায়। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড় সাক্ষাতে অংশ নেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। আলাদা আলাদা সময়ে ঢাকা পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা। সফরের প্রথম দিনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে অর্থনৈতিক সংস্কারের তাগিদ দেন তারা। 3 দিনের সফরে সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রচার প্রধান খন্দকার মাসুদুল আলম। পরে বেলা 11টার দিকে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্রেন্ট নেইম্যান। বৈঠকে জ্বালানি নিরাপত্তা, ডাটা সেন্টার, পরিবহন ও অর্থনৈতিক সংস্কার বিষয়ে আলোচনা হয়। এ সময় বেসরকারি খাতে বাণিজ্য ও বিনিয়োগের আহ্বান জানান ব্যবসায়ীরা। এখন যে এনভায়রনমেন্টটা আছে আপনার বিজনেস ইকোসিস্টেমটা, এটা কতটুকু সাপোর্টিভ, বা আমরা কোন সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট আছে, কোন সেক্টর কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, বা কোন ইমপ্রুভমেন্ট আমরা দেখছি কিনা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিকেলে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসেন তিনি। সাথে ছিলেন প্রতিনিধি দলের সদস্য জেরড ম্যাসন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ পৌঁছান বিকেল 5টার দিকে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর গুরুত্বপূর্ণ। বিশেষ করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে বাংলাদেশ। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিউচুয়াল ইন্টারেস্টের জায়গাগুলি আছে, সেটা প্রতিবেশী রাষ্ট্রগুলির ক্ষেত্রে হোক, আঞ্চলিক রাষ্ট্রগুলির ক্ষেত্রে হোক, কিংবা বহির্বিশ্বে হোক, সেইগুলি প্রাধান্য পাবে। বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও বাড়া উচিত। কূটনৈতিকগত এবং ভূকৌশলগত জায়গাতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে প্রতিনিধি দল। সই হতে পারে $200 মিলিয়ন তড়িৎ সহায়তার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যতই শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইন বাতিল করতে হবে, আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে নতুন আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশ সংস্কারের দাবি সবখানেই, নির্বাচন কমিশন যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ইসি গঠনের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচকরা বলেন, ইসি গঠনে কেবল প্রশাসন বা বিচারালয় থেকে আসতে হবে এমন অলিখিত নিয়ম নয়, যোগ্যদের বাছাই করা উচিত যে কোনো সেক্টর থেকে। 90-এর অভ্যুত্থান পরবর্তীতে যেটি হয়েছে যে 3টি জোটের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং পরবর্তীতে কিন্তু 3টি জোট একটা ঐক্যমতে পৌঁছেছে। তখন কিন্তু সংবিধানে ছিল না, অনেক কিছুই ছিল না। 7 সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয়, যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতাটা কি সেটা মাস্ট বি তারা লিখবে। 120-এ বলেছে স্টাফ, ইলেকশন কমিশনের স্টাফ রাষ্ট্রপতি শ্যাল যা চাবেন তাই দিতে হবে, কিন্তু ওই শ্যালের তো কোনো ভ্যালু নাই, কারণ ওখানেও তো প্রাইম মিনিস্টার অ্যাডভাইস লাগবে। আলোচকরা বলেন, ক্ষমতার মোহে সব দখলের সংস্কৃতি থেকে বের হয়ে সুস্থ ধারায় ফিরতে হবে। সাংবিধানিক কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়োগ দিতে হবে এবং এই সাংবিধানিক কমিশনে প্রধানমন্ত্রী, সংসদের প্রধানমন্ত্রী, নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই 3 জন অথবা তাদের প্রতিনিধি। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেওয়া এটা আমি মনে করি কঠিন কিছু না। রাজনৈতিক দল থেকে নিতে হবে, নাগরিক সমাজ থেকে নিতে হবে, শিক্ষা বিভাগের কাছ থেকে নিতে হবে, ছাত্রদের কাছ থেকে নাম নিতে। কমিশন গঠনে সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সার্চ কমিটি এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ করার পরামর্শ দেন বক্তারা। চিফ জাস্টিস কে হবেন, তিনি হবেন নেক্সট কেয়ারটেকার সরকারের প্রধান, এই ধরনের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মাথায় কাজ করে, ফলে গোটা অ্যাপয়েন্টমেন্টটাই হয়ে যায় পলিটিক্যাল। সুতরাং পলিটিক্যাল কোনো অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের সাথে জুডিশিয়ারিকে ইনভলভ করা ঠিক নয়। পদ্ধতি সংস্কার করে যদি আমরা আনুপাতিক ভোটের দিকে যাই, আমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে বর্তমান হানাহানি এবং পুরো নির্বাচনী ব্যবস্থাকে পক্ষে নেওয়ার চেষ্টা, সেটি অনেকটা কমবে। নির্বাচন কমিশন গঠন করা ঘুরতে হওয়া উচিত রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। সরকার নির্ধারণ করবে না যে কারা ওই গণমাধ্যমের এবং নাগরিক সমাজের প্রতিনিধি হবে, যাতে সব মতের সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ব্যক্তির চেয়ে পরিবেশ তৈরি করা জরুরি। ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। ইসি গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়ার ক্ষমতা না রাখারও প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে কোনো ধরনের কালো আইন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার জন্য কালো আইন প্রয়োগ করেছে বিগত সরকার। এটি করার মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুকে নিয়ে কেউ যেন কথা বলতে না পারে। তাই কালো আইন প্রয়োগকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। সকালে সিরডাপ মিলনায়তনে কালো আইন বিষয়ক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ পলিসি ডিসকোর্সে বক্তারা এসব কথা বলেছেন। সিরডাপ মিলনায়তনে হয়ে গেল জুলুমমুক্ত নতুন বাংলাদেশ, কালো আইনের ধারাবাহিকতা নাকি বাতিল শীর্ষক গোলটেবিল। এতে কালো আইনের নেতিবাচক দিক তুলে ধরে বাতিলের দাবি জানানো হয়। ওনার অপরাধটা কি উনি বিএনপি করেন, উনি জিয়াউর রহমানের দলের একজন কর্মী। বিপিডি আয়োজিত বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগীরা। 3 ফিট বাই 6 ফিট এরকম একটা জায়গার মধ্যে আমাকে রাখছে এবং হ্যান্ডকাফ পরানো অবস্থাতে ওরা ওখানে 24 ঘন্টা হ্যান্ডকাফ পরিয়ে রেখে দেয়। হাসিনার জুলুমের বিপক্ষে কথা বলেছি,
সো আজ প্রায় 9টা বছর আমি আমার ফ্যামিলি থেকে ডিটাচড। আমার একটি কথার জবাবে কেন আমাকে গুম করা হলো? এই যে এক্সট্রা জুডিশিয়াল একটা পানিশমেন্ট, আমাকে 2 মাস 10 দিন ডিজিএফআই গুম করে রাখে, এরপর র্যাবে দেয়, আমি প্রায় 1 বছর 9 মাস এরপরে আবার জেল খাটি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও মুখোমুখি হতে হয়েছে এই কালো আইনের। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করায় অনেকের বিরুদ্ধে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। এমনকি পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করার কারণেও সরকারের জুলুমের চিত্র উঠে আসে আলোচনায়। ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, নানক এবং আওয়ামী লীগের আরও কিছু ব্যক্তিবর্গ আছে, তাদের নাম সেখানে প্রকাশ করেছিলাম। এরপর থেকেই আমার উপর কালো ছায়া নেমে আসে। এই আইনগুলোই ধীরে ধীরে শাসক গোষ্ঠীকে, যারা দেশ শাসন করেন, তাদেরকে স্বৈরাচারে রূপান্তরিত করে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, এই মিথ্যা মামলা হামলাবিহীন একটি বাংলাদেশ দেখতে চাই। বৈঠকে কালো আইন বাতিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আইনজীবীরা। অবিলম্বে জনবিরোধী এ ধরনের সব আইন বাতিলের দাবিও জানান বক্তারা। আমরা সে আইন চাই না যে আইন সাধারণ জনগণের অকল্যাণে ব্যবহৃত হয়। এই বাকশালীয় আইনটা কিন্তু এখনো আমাদের দেশে বিদ্যমান এবং এটার অপব্যবহার কিন্তু হচ্ছে। সবচেয়ে বড় কালো আইন হচ্ছে আমাদের এই সংবিধানটা। যখন যেই গভর্নমেন্ট থাকে তারাই তাদের সুইটেবিলিটি অনুযায়ী এটা চেঞ্জ করে। শাসক গোষ্ঠীর ক্ষমতা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্যই বিতর্কিত কালো আইন প্রণয়ন করা হয়েছে বলেও অভিমত বক্তাদের। নাগরিকরা যেন ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সেনাবাহিনী ও ছাত্র জনতার দায়িত্বশীল আচরণের কারণে 5 আগস্টের বিপ্লবের আগে পরে ব্যাপক সহিংসতা ও গণহত্যার হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। একই কারণে দেশজুড়ে লুটপাট ও লুটতরাজের বড় কোনো ঘটনাও ঘটেনি। সকালে রাজধানীর মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব মন্তব্য করেছেন। তারা বলেছেন, সরকার সকলের এই ঐক্য ধরে রাখতে না পারলে জুলাই আগস্টের বিপ্লব হুমকির মুখে পড়বে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে 5 আগস্ট উল্লাসে মেতে ওঠেন ছাত্র জনতা। 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। পুলিশবিহীন রাষ্ট্রের শৃঙ্খলার দায়িত্ব নেয় সেনাবাহিনী, ছাত্র জনতা। এরপর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। শত শত কোটি টাকা লুট হতে পারতো। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি এগুলো কিছুই ঘটে নাই। আমাদের তো প্রফেশনাল চোর ডাকাতও আছে, তারা ফর দ্যাট মোমেন্ট তারা চুরি ডাকাতি করে নাই। আমার কাছে এটা ব্যাখ্যা হচ্ছে দোজ পিপল আর প্যাট্রিয়টস অ্যাজ ওয়েল। আমার কাছে সত্যি, আমি নামই বলি, বাইতুল মোকাররম ভেঙে ওখানকার সিসিটিভি টিভিতে সব নেওয়া যেত, সব ভেঙে নিয়ে যাওয়া যেত। দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি, বাট ইট ডিডন্ট হ্যাপেন। জুলাই আগস্টের ঐতিহাসিক এই বিপ্লবে কেমন ছিল সশস্ত্র বাহিনীর অবদান ও পরবর্তী ভূমিকা, সেটা বিশ্লেষণ করতেই রাওয়া কনভেনশন সেন্টারের সেমিনারে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তারা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ানের সঞ্চালনায় অতিথি বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। আমরা আমাদের দেশটা বিক্রি করে দিতে পারি এবং এরকম ভাবে মানুষ জেনে শুনে দিয়ে দিতে পারে। হাসিনা কি করলো, আমি গত 2 বছর ধরে যখনই আমি টিভি টক শোতে আসি, আই নেভার কল্ড আওয়ামী লীগ এ গভর্নমেন্ট, আই অলওয়েজ কল্ড ইট এ টেররিস্ট। সেনা ছাত্র জনতার শক্তিশালী ঐক্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে বলেও সতর্ক করেন তারা। যদি প্রত্যেকটা নির্বাচন ঠিক হতো তাহলে কখনোই এই বিপ্লবের প্রয়োজন হতো না, কখনোই আজকে এই অবস্থার প্রয়োজন হতো না। এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা কখনো না হয়, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং দানব তৈরি না হয়। আমাদেরকে যেন কোনোদিন শুনতে না হয় যে ডিজিএফআই আয়নাঘর তৈরি করেছে, ওখানে বিনা বিচারে মানুষকে আটকে রেখেছে। রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে একদিনে 2000 ছাত্রকে হত্যা করা হয়েছিল। এখন শেখ হাসিনার ইচ্ছা ছিল প্রতিদিন এরকম হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা। সেই হত্যাকাণ্ড থেকে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে যে সাহস এবং শক্তি জুগিয়েছে, যে মনোবল তৈরি করেছে, তার জন্য আমরা নিঃসন্দেহে জনগণের পক্ষ থেকে আমি বলবো যে আমরা আপনাদের সঙ্গে, আপনাদের কাছে কৃতজ্ঞ। গণ অভ্যুত্থানের সফলতা ধরে রাখতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে বিগত সরকারের আমলে বরখাস্তকৃত অফিসারদের পুনরায় নিয়োগ দেওয়ার দাবি ওঠে সেমিনারে। এই বিপ্লবোত্তর ভূমিকায় সশস্ত্র বাহিনীর যে অবদান, এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে স্যার। সশস্ত্র বাহিনীর পরতে পরতে এখন ওই সমস্ত ক্রিমিনালরা রুকিয়ে আছে এবং ওই সমস্ত জেনারেলরা একটা কলমের খোঁচায় আমাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে স্যার। আমি একটাই কথা বলবো, শেষ কথা, 450 অফিসার যারা আপনার
গুমের বিরুদ্ধে, ক্লাস ফায়ারের বিরুদ্ধে কথা বলেছি। এদেরকে যদি রেজিস্টার না করেন, এই সেনাবাহিনী হজবরল সেনাবাহিনী হবে। এরা এমন কোনো অপরাধ করে নাই তাদেরকে আমরা আমলে নিব না। এই সময় দরকার এদেরকে আমাদেরকে পূর্ণ প্রতিষ্ঠিত করে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবহার করা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলো ও ছাত্র জনতার ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা। সবাইকে মিলিটারি ট্রেনিং করানো হোক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দেশ গঠনের জন্য আগামীতে দুইটি নির্বাচন প্রয়োজন। প্রথমটি গণপরিষদ গঠনের নির্বাচন এবং পরবর্তীতে ক্ষমতা পরিবর্তনের নির্বাচন। এমনই চিন্তার কথা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় ফরহাদ মাজহার বলেন, বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নির্বাচন না করলে দেশের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। শেখ হাসিনা সংবিধানকে স্বীকার করে নিয়ে দেশের মানুষের সাথে বর্তমান সরকার বৈরিতা করেছে বলেও দাবি করেন তিনি। রাষ্ট্র সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই বলেও দাবি এই রাজনৈতিক বিশ্লেষকের। আগামী দিনে দুটো নির্বাচন লাগবে। একটা হলো গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা কি নির্বাচন লাগবে? আরেকটা লাগবে সরকার নির্বাচন। তাহলে রাষ্ট্র গঠনের নির্বাচন আগে, তারপরে আসবে সরকার নির্বাচন। যদি আমরা এই পথে যেতে না পারি, এই রোড প্ল্যান, এই যে জনগণের তরফ থেকে এই যে রোড প্ল্যানটা আপনাদেরকে দেওয়া হলো, এই রোড প্ল্যানটা যদি আমরা না মানি, আমরা ভয়ানক বিপদে পড়ব। সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে হতাশ জাতীয় নাগরিক কমিটি। মাজার মন্দিরে প্রতিনিয়ত হামলা হচ্ছে, অথচ এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে না। সরকারের তরফ থেকেও নেই কোনো পদক্ষেপ, এমন অভিযোগ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ৮ দফা দাবি সামনে রেখে প্রথম সংবাদ সম্মেলনে মুখোমুখি হয় রাজনৈতিক উদ্যোগ জাতীয় নাগরিক কমিটি। বিকেলে ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, সরকার পতনের পর থেকে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। অলিয়া অলিয়া, পীরের মাজার আর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে হামলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অনেকদিন ধরে এসব ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আমাদের অবাক করেছে। পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। এসব ঘটনায় সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে কোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীরগতির। প্রশ্নের জবাবে ছাত্র শক্তি থেকে নাগরিক কমিটিতে আসার বিষয়টি খোলাসা করেন আক্তার হোসেন। বলেন, ছাত্র শক্তির 2 জন সরকারের উপদেষ্টা হয়েছেন। আন্দোলনকালীন ছাত্র শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছে। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে। সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে, সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে, সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সেসব অবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সেই সিদ্ধান্ত নেবেন। জাতীয় নাগরিক কমিটির নানা বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নাগরিক কমিটি সংবিধান পুনর্লিখন চায়। গণভোট নাকি গণপরিষদে নতুন সংবিধান হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। গণ আলোচনার আয়োজন করব সমাজের সকল অংশীজন নিয়ে, এবং তাদের মাধ্যমেই যে জনরায় আসবে সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে। আন্দোলনে নিহত আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানায় নাগরিক কমিটি। আপনি তাকে কতটুকু সময় দিবেন সেটাই আপনার বিবেকের কাছে বিবেচ্য বিষয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে অলিয়া আউলিয়া, পীর ও সুফি সাধকদের মাজার সহ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর উপর হামলার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী দেশের অলিয়া উলিয়া, পীর ও সুফির মাজারে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের হামলা ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলায় জড়িত অসাধু শক্তিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলে জানানো হয়। ধর্মীয় প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর রক্ষার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে।
সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবেলা করবে সরকার। প্রয়োজনীয় সংস্কার করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। দেশের জনগণ সেটাই প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখনও আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে রুখে দিতে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে, অন্যথায় ছাত্র জনতার আন্দোলনের সুফল আসবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে তুলে ধরা হয় ফ্যাসিবাদী নির্যাতনের বিপরীতে ছাত্র জনতার সাহসী গাথা। এর মধ্যে স্বজন হারানোর কষ্ট আর ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরেন হতাহতদের স্বজনরা। পরিস্থিতির শিকার হতে না হয়। সে গেছিল তারে গিয়া মিছিল তারে নিয়ে কোনে আসে না মারছে আমার সংসার কেন আমি উপযুক্ত বিচার আপনারা কাছে চাই। সরকারের কাছে আমার এটাই আবেদন, আমার ছেলের জানি একটা চোখ দিয়ে দেখতে পারে। সরকারের কাছে আমি বিচার চাই। পুলিশের হাতে ধরছে এবং কি তার পাও পর্যন্ত ধরছে, আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি, তার মাঝেই জুলাই গণ অভ্যুত্থানের হতাহতদের স্মরণে বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও। যেই স্বাধীনতা আমরা কামনা করি সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন। এবার স্বজন হারার কষ্টের বেদনার গল্প আমরা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। 16 বছরের সকল শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার। বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। এই আন্দোলন আপনাদের যে ত্যাগ, সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেন কেবল একজন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এক দফা পূরণ হলেও এখনো অনেক কাজ বাকি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মির্জা ফখরুলের অভিযোগ, এখনো চলছে নানামুখী ষড়যন্ত্র, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে, নিশ্চিত করতে হবে বিজয়ের সুফল। রোববার গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে সমাবেশ করবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ছাত্র জনতার মতামতের উপর ভিত্তি করে। বিকেলে ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় যোগ দেন সার্জিস। বলেন, রাষ্ট্র সংস্কার শুরু করতে হবে নিজেদের ঘর থেকে। কোনো জায়গায় ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি। মেধাবীদের ভবিষ্যতে দেশের হাল ধরতে এগিয়ে আসারও আহ্বান জানান এই ছাত্রনেতা। দেশের মানুষ সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চায় না বলে মন্তব্য করেন সার্জিস। অন্যায়ের বিরুদ্ধে আপনার এই প্রতিবাদ, এই রাস্তায় নেমে আসা, এই সাহসটুকু যদি জারি না থাকে, তাহলে এই অন্যায়কারীরাই অন্য কোন রূপে আপনার সামনে এসে উপস্থিত হবে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। কাল থেকে সব পোশাক কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। অন্যথায় সুযোগ নেবে তৃতীয় পক্ষ। তারা জানান, গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে কাজ করছে একটি সেল। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ধরনের ভাঙচুর হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে। আমরা শ্রমিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করি
তৈরি পোশাক খাতের চলমান সংকট ও উত্তরণের বিষয়ে দুপুরে মতবিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। আলোচনায় অংশ নেন মালিক ও শ্রমিক প্রতিনিধি সহ সরকারের ৩ উপদেষ্টা। সভায় শিল্প মালিকরা এ খাতের অস্থিরতা তুলে ধরে বলেন, চলমান অস্থিরতায় এরই মধ্যে ২৭০টি কারখানা বন্ধ হয়ে গেছে। দ্রুত সংকটের সমাধান না হলে ডিসেম্বরের মধ্যে আরও অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। আগামীকাল কোনো কারখানায় সহিংসতা বা ভাঙচুর করা হলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করার হুঁশিয়ারি দেন উদ্যোক্তারা। ২৭০টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরো কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আশুলিয়াতে কালকে আমরা সবাই বলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমাদের থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফর্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জন্য মালিকপক্ষকেই দায়ী করেন শ্রমিক নেতারা। বলেন, কারখানা চালু রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। কোন শ্রমিক কথা বললে তাকে চাকরি থেকে, কোন অধিকার কথা বললে চাকরি থেকে বাইর করে দেওয়া হয়। ট্রেড ইউনিয়নের অধিকার তাদের নেই। অনেক কারখানার মালিকের ভুয়া ইয়েলো ইউনিয়ন বানিয়ে নিয়েছেন। এই কারখানা যদি বন্ধ হয়, এই শিল্প যদি বন্ধ হয়, তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। আগামীকাল থেকে সব পোশাক কারখানা চালু রাখার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। বলেন, দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে। এই যে স্যালারি আটকে আছে, স্যালারিটা বকেয়া বেতন যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। ইনসেন্টিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া, তো সেই জায়গা থেকে অনেক, সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভের জন্য বসে থাকা হয়। তৈরি পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধান না হলে শ্রমিক মালিক কেউই লাভবান হবে না, সুযোগ নেবে তৃতীয় পক্ষ, এমন অভিমত শিল্প উপদেষ্টার। যারা কালকে ফ্যাক্টরিগুলো চলে, যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নেব, আমরা বিশেষ ব্যবস্থা নেব। যদি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। পোশাক খাতে অস্থিরতা তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান উপদেষ্টা ফরিদ আক্তার। আমরা কি কেউ চাই যে এই কারখানা, এই অর্ডারগুলো অন্য দেশে চলে যায়? অন্য দেশগুলো তো নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। তো কাজে কোনো অবস্থাতেই আমরা যেন এইটা হতে না দিই। আলোচনায় অংশ নেন পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিল্পের নিরাপত্তায় মালিক শ্রমিক উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তারা। এই সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করতে হলে মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। পোশাক শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে, তাই এই শিল্পের বিকাশে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় বনানীতে হোটেল সারিনায় বিজিএমইএ নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, গার্মেন্টস শিল্পকে বাধাগ্রস্ত করে বেশি দূর আগানোর সুযোগ নেই, তাই মালিক শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে দেশি বিদেশি চক্রান্ত সব সময় কাজ করেছে, যা এখনও অব্যাহত আছে। এই শিল্পের বিকাশের জন্য আমাদের কাজকে নতুন নতুন চিন্তা করতে হবে, আগামী দিনের বিকাশের জন্য। তো এই জন্য আমি মনে করি আমাদের শ্রমিক মালিকের যে নিজেদের মধ্যে একটা সমঝোতার কথাবার্তা চলতেছে, আমি মনে হয় এটার গুরুত্ব সহকারে দুই পক্ষই এটাকে গুরুত্ব দিচ্ছে, যাতে করে শিল্পটা অব্যাহতভাবে চলতে থাকে, কোনো বাধাগ্রস্ত না হয়। বারবার ব্যয় বাড়িয়ে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের নামে মূলত প্রকল্প বিলাস হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার বিকেলে কক্সবাজারের মাতারবাড়ি বিভিন্ন প্রকল্প এলাকা প্রদেশ পরিদর্শন শেষে তিনি বলেন, ৩৬,০০০ কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্রের খরচ বাড়িয়ে ৫৭,০০০ কোটি টাকা করা হয়েছে। এই প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। জনগণের সরাসরি উপকার হয় না, এরকম প্রকল্প গ্রহণ থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।
57,000 কোটি টাকা, তারপরে 8,000 কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছে, সেটা কিন্তু খুব বেশি না। যে এই যে শুধুমাত্র যদি 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি 57,000 টাকা খরচ হয়, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মোদাসের জ্যোতির 4 দিনের রিমান্ড দিয়েছেন সিএমএম আদালত। তার নির্দেশে আশুলিয়ায় পুলিশ ছাত্র জনতার উপর গুলি করেছিল জানিয়ে 7 দিনের হেফাজত চেয়েছিলেন বাদীপক্ষের আইনজীবীরা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, যথাযথ তদন্ত না করে অভিযোগ আনা হয়েছে। শনিবার বিকেল 4টার খানিক পরে আদালতে হাজির করা হয় সাফি মোদাসের জ্যোতিকে। আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রসঙ্গে বাদীর আইনজীবীরা উল্লেখ করেন, 4 আগস্ট আশুলিয়া থানাধীন ডেইরি ফার্ম এলাকায় অভিযুক্ত আসামির নির্দেশে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার উপর গুলি করে পুলিশ। এই ঘটনায় আহত হন মামলার বাদী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউস সানি শিপু সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দকে তাদের ষড়যন্ত্রিক অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তাদেরকে আসামি করা হয় এবং এই আসামি তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ঘটনাস্থলে থেকে তার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ওই মিছিলে গুলি চালায় এবং তাকে এই মামলায় দায়মুক্ত আসামি করা হয়। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে এই আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত বিদায় জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্যপত্র উদ্ঘাটন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, শুধুমাত্র পুলিশের কয়েক কর্মকর্তার সঙ্গে বন্ধুত্ব থাকায় মামলায় আসামি করা হয়েছে জ্যোতিকে। তদন্ত করে এর সঠিক যারা অপরাধী তাদেরকে বের করার জন্য, আর যদি তাদেরকে বের করে না হয় তাহলে প্রকৃত অপরাধী তারা আড়ালে থেকে যাবে এবং যারা নিরপরাধ, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, তাদেরকে যদি এই মামলায় আনা হয় তাহলে কি রাজনৈতিক হয়রানি এবং উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। 11 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 29 জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকেও আসামি করা হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর বৈষম্য বিরোধী আন্দোলনে 2 হাতে 2 পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব জানিয়েছে, গতরাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। আরও জানায়, 5 আগস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালায় রুবেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই দিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 2 শিক্ষার্থী। এই ঘটনায় রুবেল সহ আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীর নামে এরই মধ্যে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। রুবেলের নামে এর আগেও মাদক ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্থার ঘটনায় গ্রেফতার ফারুকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে তাকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ। এ সময় বিচারক ফারুকুলকে জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে গতকাল কালুর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। হয় মামলাও। সৈকতে বেড়াতে আসা কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্থা ও মারধর করেন ফারুকুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্তের পর আটক করে পুলিশ। বাংলাদেশ ভারত জলসীমা KR দ্বীপের কাছাকাছি প্রায় 15 ঘন্টা উত্তাল সমুদ্রে ভেসেছিলেন 12 বাংলাদেশি জেলে। সমুদ্রের ঊর্ধ্বশ্বাস অভিযানের পর তাদের উদ্ধার করেছে একটি ভারতীয় ফিশিং ট্রলার। বৃহস্পতিবার ভারতীয় ফিশিং ট্রলার MV পারমিতা 5 উপকূলে ফিরে আসার পথে সাগরে ভাসমান অবস্থায় বাংলাদেশি জেলেদের দেখতে পায়। দ্রুত তাদের উদ্ধার করে ট্রলারে তোলেন ভারতীয় জেলেরা। তারা জানায়, মাছ ধরা ট্রলারে মোট 13 জন বাংলাদেশি জেলে ছিলেন। তাদের মাঝে 12 জনকে উদ্ধার করা সম্ভব হলো, বাকি একজন তলিয়ে গেছে গভীর সমুদ্রে। দ্রুত তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। ভারত সফরে যাবার আগে শেষবার মিরপুরে অনুশীলন করার কথা ছিল ক্রিকেটারদের, কিন্তু বৃষ্টি বাধাই হয়েছে হিসেবের গড়মিল। টেস্ট দলের ক্রিকেটাররা অনুশীলন না করলেও মাঠে ফুটবল নিয়ে খুনসুটিতে মেতেছিলেন T20 স্কোয়াডের রিশাদ নাইমরা। বল নিয়ে ছুটছিলেন নাইম রিশাদরা, গোল দিয়ে খুলে ফেললেন জার্সি। পারভেজ জীবনের গায়ের উপর চড়ে বসলেন রিপন মণ্ডল। সে কি উল্লাস! বৃষ্টি বাগড়ায় শনিবারের জাতীয় দলের প্র্যাকটিসের খণ্ড ছবি এটি। সকাল থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘে ঢাকা। রাতে ভারী বৃষ্টির পর দিনভর থেমে থেমে হয়েছে বৃষ্টি।
ভারত সফরকে সামনে রেখেছিল সিরিয়াল অনুশীলন। আফিফ, রিশাদ, শামীম পাটোয়ারি, নাইম শিকরা ফুটবল নিয়ে মেতে উঠেছিলেন খুনসুটিতে। দীর্ঘক্ষণ ফুটবল নিয়ে ঘাম ঝরালো, গোল পাচ্ছিলেন না কেউ। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের প্রত্যাশা বেড়েছে ভারতের বিপক্ষে সিরিজেও। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত নাহিদ হাসানরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কি পারবে শক্তিশালী ভারতকে চমকে দিতে, নাকি অতীতের মতোই ছড়ি ঘোরাবেন রোহিত কোহলিরা? প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন চেন্নাইয়ে 19 সেপ্টেম্বর সকাল 10টায়। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।